2012 সালের সংবাদ। দাঁড়াতেই পারেনি হরতাল সমর্থকরা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ, শতাধিক নেতা গ্রেপ্তার। একটি রাষ্ট্র যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ভয় পায়, তাহলে সেটি কি গণতান্ত্রিক রাষ্ট্র থাকে কিনা? গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে বহুদল, বহুমত, বহুপথ, এগুলোর সমন্বিত রূপটাই হচ্ছে গণতন্ত্র। সেই জায়গায় রাষ্ট্র 2012 সালেই শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বিরোধী পথ মত বা তার কর্মকাণ্ডের সমালোচনা করুক, এরকম কাউকে টিকতে বা থাকতে দেওয়া হবে না। আপনার কাছে কি মনে হয়? 55 বছরের কাছাকাছি বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এর মধ্যে দেখুন আমরা কতগুলি মিডিয়াম টাইপ ফেসিবাদ, নর্মাল এবং এক্সট্রিম ফেসিবাদের শিকার হয়েছি। যেমন আমরা 72 থেকে 75 দেশ সৃষ্টির জন্মলগ্ন থেকে আমরা একটা চরম ফেসিবাদ, এবং 75-এ এসে জনগণের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হলো। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক এবং সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে আসলেন, জনগণের হানা ভোট নিলেন, জনগণের পক্ষে বা বিপক্ষে যে কথাগুলি উনি গ্রহণ করলেন। তারপর আমরা আবার দেখলাম 82 থেকে 90, আবার 9 বছর আমরা আরেকটা স্বৈরাচার। এটা হয়তো টোটাল ফেসিবাদ না হলো একটা চরম ডিক্টেটরশিপ ছিল। এখানে 9, ওখানে 4। তারপর আবার আমরা শেখ হাসিনার অলমোস্ট 17 ইয়ার্স, এখানে প্রায় অলমোস্ট 30 ইয়ার্স উই ওয়ার অ্যাফেক্টিং সিরিয়াসলি একটা গণতান্ত্রিক দেশ। আমরা বলি 50 বছরের মধ্যে 30 বছরের মতো কাছাকাছি আমরা কিন্তু কম বেশি স্বৈরাচারের শিকার হয়েছি। একটা দেশের রাষ্ট্র গণতন্ত্রহীনতা মানে একটা বিরাট অপসংস্কৃতির চর্চায় আমরা অভ্যস্ত হয়ে গেছি। এবং কি আমি সত্য কথাটা বলবো, জনগণের মাঝেও কিন্তু একটা দুরাশা, একটা ভয় ভীতি না হওয়ার যে একটা ন্যাচারাল একটা রাজনীতির প্রতি যে ক্ষোভ ফিরিয়ে নেওয়া, ভোট কেন্দ্রে না যাওয়া, সবকিছু মিলেই তারা দেখতেছে যে, এবং রাজনীতিবিদদের প্রতি তাদের অনীহা, এটা অস্বীকার করা যাবে না। এবং এখন যার কারণে আজকে ওই 12 সাল, 13 সাল, 14 সাল অমানবিক, ওনাদের উপর যে নির্যাতন, আমাদের নির্যাতন, নুরু ভাইয়ের উপর যে নির্যাতন, আমরা 90-এর গণ অভ্যুত্থানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি 91-এ বের হয়ে আসছি। এখন আমরা যেটার মধ্যে পড়ছি গত 17 বছর, সবাই বলে ভোটাধিকার, এটা কি, কিন্তু আসলে রাষ্ট্র এবং জনগণের সাথে টোটালি সম্পর্ক ছিন্ন করার নামই হচ্ছে ফেসিবাদ। এই 17 বছর সকলে গণতন্ত্র মনা যে মানুষ আমরা ছিলাম সবাই জনগণ, এটা কিন্তু আমরা তাওয়াতে আমরা এটা তা দিয়েছি গরম করা, চরমভাবে উত্তপ্ত ছিল অগ্নুৎপাতের মতো। এটা জাস্ট মানে জনগণের মধ্যে যে পুঞ্জীভূত, জনগণের পুঞ্জীভূত হাহাকার, এবং এটা হয়েছে। এবং অবশ্যই আমরা ধন্যবাদ জানাই ওই সময় সর্বশেষ পর্যায়ে এসে ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন, তাদেরকে ফিনিশার বলা যায়, এবং তারাও তাদের ভূমিকায় দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হয়তো আমাদের আরও সময় লাগতো, কিন্তু এটা এই কারণে এটা আরও দ্রুত হয়েছে। এবং আন্দোলন এবং চরম অভিশাপ, এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতির যে ভোট কেড়ে নেওয়া, মানুষকে গুম করা, মানুষকে 10-12 বছর যাবৎ অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা। কিন্তু আপনি যে বললেন, আসলে আপনি ফ্যাসিস্ট বলছেন শেখ হাসিনাকে, কিন্তু আমরা অন্যান্য দেশের যে হিটলার, মুসোলিনির তাদের শাসন যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, সেখানে দেখবেন যে তারা কিন্তু রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক, এটিকে নিবিড় করে, তারা কিন্তু রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক ছিন্ন করে। জনগণের সম্পর্ক বলতে ধরুন, একটা স্বৈরাচার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, একটা নির্দিষ্ট সুবিধাবাদী শ্রেণী কিন্তু তৈরি হয়, এরাও কিন্তু জনগণের অংশ। তো জনগণের অংশ আর এই ফ্যাসিজম অনেক সময় একটা নির্দিষ্ট, হিটলারও একটা নির্দিষ্ট শ্রেণী তৈরি হয়ে গিয়েছিল দীর্ঘদিন, মুসোলিনিরও হয়ে গিয়েছিল। তো এখন এই যে রোমানিয়ার চাসেস্কো বলেন, আপনি ফিলিপাইনের মার্কোস বলেন, ওদের কিন্তু একটা, এখন দেখেন মার্কোসের কত বড় স্বৈরাচার ছিল, তার ছেলেও মনে হয় খুব বড় একটা রাজনীতিবিদ, ফিলিপাইনে হয়তো ক্ষমতায় চলে যেতে পারে। তো এটা কিন্তু ধারা পরবর্তী পর্যায়ে এগুলির মেরুকরণ হয়। মানে ফ্যাসিজমকে তারা সংস্কার করে তারাও আপডেট ভার্সনে চলে চলে। এটা আমাদের সাইকোলজি, এবং আমাদের সাইকোলজি আমরা খুব অল্পেতে আবেগপ্রবণ হয়ে যাই, এবং অল্পেতে আমরা ভুলে যাই কষ্টগুলি। আজকে দেখেন প্রায় 7-8-9 মাস হয়েছে, প্রায় 300 নারী শিশু অন্ধ হয়েছে, অনেকে মারা গেছেন, প্রায় 1,500। জাতিসংঘ থেকে তো বলা হয়েছে প্রায় 1,500 মানুষ চলে গেছে। মাস, এটাকে জেনোসাইডও বলা যেতে পারে ওয়ান ওয়ার্ডে। তো এখন আমরা কোথায় যাব? আর যে জেনারেশনটা এখন তৈরি হয়েছে, এখন এই জেনারেশনটা, আর এই যে নির্বাচনের কথা, আমি আর কথা চলে আসলাম, নির্বাচন হচ্ছে ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি। এটা দিতেই হবে আপনাকে। পৃথিবীর এমন কোনো একটা দেশ দেখান যে দেশে স্বৈরাচার থাকুক আর না থাকুক, নির্বাচন ছাড়া দেশ গঠন হয়েছে। আওয়ামী লীগের এই ফ্যাসিজমের দীর্ঘ 17 বছরে যারা ছিল, এরাই এই চেয়ার থেকে ওই চেয়ারে, ওই চেয়ার থেকে এই চেয়ারে বসে, 2-1 ছাড়া সবারই চাকরি আছে, এবং তারা গণহারে দুর্নীতিতে নিমজ্জিত।
এই যে ফ্যাসিস্ট বা যে হেজিমনি এখনো রয়ে গেছে, তারা কি শেষ সময়ের সারা সেরে নিচ্ছে এরকম একদম? ইয়েস, তারা মনে করতেছে 2, 4, 6 মাস পরে যদি নির্বাচন হয় তত আমরা ক্ষমতায় থাকতে পারবো না। এখন এগুলি সচিবালয়ের আমলাতন্ত্রের যে আমলাতান্ত্রিক জটিলতা, তারাই কাজগুলি করতেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের প্রায় 1-1.5 হাজার কয়েক হাজার কর্মী আমাদের বহিষ্কার হয়েছে, অনেককে আমরা জেলে দিয়েছি। বিএনপির বাপ দাদা কোনোদিন বিএনপি করছে এমন লোকেরে ওরা চাকরি দেয় নাই, চাকরি থেকে বহিষ্কার করছে। ওই ফ্যামিলিটা ডিমোরালাইজ হয়ে গেছে। নট অনলি বিএনপি, ভিন্ন মত ভিন্ন মত এত নির্যাতন তো কেউ সয় নাই। তো এই কারণে এই লোকগুলিকে যদি আমরা খালি বলি তোমরা এটা করো না, কারণ গণতান্ত্রিক অবস্থায় আসলে কেউ ওটা চাকরি পাবে, একটা জায়গায় বসতে পারবে। এই যে ডাক বলেন বা যেগুলি নিয়ে বাজারে দেখি, এগুলি যদি লিগ্যাল অবস্থায় এগুলিকে দেওয়া হয় তাহলে তারা কাজ করে খাইলো। বাংলাদেশের সংবিধান 72 সালে হয়েছে, এই সংবিধান তাইলে 75 সালে একদলীয় শাসন কিভাবে হলো? ঠিক আছে, এই সংবিধানের মাধ্যমেই তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। 100% না হলেও 70% কারেক্ট ইলেকশন। গণতন্ত্র তো শতভাগ সঠিক হবে না, ঠিক আছে। এই সমস্ত আমাদের এই পুয়ার কান্ট্রিতে এই আমাদের তো অনেকটাই আমরা কি বলবো বহির্বিশ্বে ইউরোপের থেকে আমরা অনেক পিছনে। তো যার কারণে আমাদের এই 80% হইলেও তো ভালো হয়েছিল, 70 হইলেও তো এই যে বিচারপতি খায়রুল হকের কারণে একটা দেশের একেবারে আমার মাথায় অনেক ব্যথা, কিন্তু আমার গলাটা কেটে দেন তো সব শেষ। আমার মাথাটা চিকিৎসা করার সময় ছিল, তাই না? ওনারা একটা লোকের কলমের খোঁচায় আমাদের গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম কোর্ট, সেটাকে কি করলো আপনারা সব জানেন।